এই বাংলার ৫০০ বছরেরও প্রাচীন এক ঐতিহ্যশালী রাজবাড়ি, যা আজও বহু অলৌকিক এবং ঐতিহাসিক কাহিনী নীরবে বহন করে দাঁড়িয়ে আছে, যার প্রতিটি ইট এবং কাঠের ইমারতের কোণায় ঐতিহ্যশালী বাংলার শিল্পকলা, সংস্কৃতি এবং ঐতিহাসিক অতীত সমৃদ্ধ জীবনের একটি জীবন্ত দলিল লুকিয়ে আছে। যে রাজবাড়ির ইতিহাসের প্রতিটি পাতায় রয়েছে একজন বিখ্যাত সঙ্গীতশিল্পীর রাজা হয়ে ওঠার আকর্ষণীয় কাহিনী, যে রাজবাড়ির ইতিহাসে জড়িয়ে আছে মোগল সম্রাট আওরঙ্গজেব থেকে ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ যদুভট্ট বা যদুনাথ ভট্টাচার্যের কাহিনী, যে রাজবাড়ির ইতিহাসে ঘটেছে শৈব, শাক্ত এবং বৈষ্ণব ধর্মের মহামিলন, যে রাজবাড়ির শৈবালয়ের স্থাপনের পিছনে লুকিয়ে আছে এক চমকপ্রদ অলৌকিক ঘটনা। চুনসুরকি, ইটপাথর আর লাখো কারিগরের নিখুঁত ছোঁয়ায় গড়ে ওঠা এই রাজবাড়ির বিশাল থাম, খিলানযুক্ত বারান্দা, সুদৃশ্য ঠাকুরদালান, বিশালাকার উঠোন, জলসাগর আজও কোনো রূপকথার গল্প বলে। আজও যেন এই রাজবাড়ির প্রতিটি দেওয়ালে কান পাতলে শোনা যায় জলসাঘর থেকে শাস্ত্রীয় সঙ্গীতের সেই ধ্বনি। এখানে নহবতখানা, এটা সানাই বাজবে। আজও শোনা যায় নহবতখানা থেকে ভেসে আসা সেই সানাইয়ের সুর আর রাজা মহারাজাদের হাসির রোলের ধ্বনি। বাংলার বনেদিয়ানা আর ঐতিহ্যের খোঁজে ইটের পাঁজরে লুকিয়ে থাকা শত বছরের ইতিহাস জানতে, আর সাথে রাজকীয় আভিজাত্যপূর্ণভাবে থাকা এবং রাজকীয় খাবার দাবার অতি স্বল্প মূল্যে উপভোগ করতে এবং একটি রাজকীয় সম্পূর্ণ দিন কাটাতে আপনার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে এই রাজবাড়ি। কিভাবে এই রাজবাড়িতে আসবেন, রাজবাড়ির কোথায় থাকবেন, খরচই বা কত, তার সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আর জানাবো এই রাজবাড়ির সমস্ত ঐতিহাসিক কাহিনী। আর আজ আমরা কথা বলছি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে অবস্থিত হেরিটেজ সাইট বচেতগড় রাজবাড়ি সম্পর্কে। সুপ্রভাত সকলকে। আজ আমরা ব্যারাকপুর থেকে ভোর 4:27 নৈহাটি শিয়ালদহ লোকাল ধরে শিয়ালদহ পৌঁছালাম 5:10-এ। এখান থেকে যাব হাওড়া বাস টার্মিনাসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ, আপনারা দেখছেন অভিজিৎ ব্লগস 19। ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আমাদের গন্তব্য কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা যাচ্ছি বচেতগড়। তো বচেতগড়ে দুভাবে যাওয়া যায়। এক হচ্ছে বাই ট্রেন, অর্থাৎ আপনারা হাওড়া থেকে কাঁথি লোকাল ধরে কাঁথিতে নেবে, সেখান থেকে আবার বাসে করে এগরা, এবং এগরা থেকে বাই টোটো বচেতগড়। কিন্তু আমরা অন্যভাবে যাচ্ছি, এটা সব থেকে রিলায়েবল একটা জার্নি আমার মনে হয়। তো দেখতে থাকুন, আপনাদের কেমন লাগে এই জার্নিটা সেটা আপনারাই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া বাস স্ট্যান্ড, বাস টার্মিনাসের আছে। এখান থেকে লং রুটের বাস ছাড়ে, আর যেখান থেকে হাওড়া ব্রিজটা শেষ হচ্ছে সেইখানেই কিন্তু বাস টার্মিনাসটা আছে, হাওড়ার লং রুটের বাসগুলো ছাড়ে। তো এখানে সকাল সকাল আমরা ফ্রড কেসে পড়লাম। আমরা আগের দিন redbus.com থেকে আমরা এই সামন্ত ট্রাভেলস এর বাই দ্য ওয়ে আমরা সামন্ত ট্রাভেলস এর বাসে করে যাচ্ছি। তো সামন্ত ট্রাভেলস এর বাসে আমরা redbus.com থেকে বুক করেছিলাম অনলাইনে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে তাদের কোনো এরকম কোনো অ্যাপের সঙ্গে যোগাযোগই নেই। ঠিক আছে, তো সেই জন্য আবার আমরা নতুন করে টিকিট কাটলাম 400 টাকা দিয়ে, মানে 200 400 টাকা দিয়ে, কিন্তু আমাদের অনলাইনে পড়েছিল 484 টাকা। তো আপনারা যারা redbus.com থেকে টিকিট কাটবেন তাদের আমরা অনুরোধ করব যে এই ফাঁদে পা দেবেন না। আমরা যেরকম পড়েছি, আপনারা এখানে ডাইরেক্ট একটু আগে আগে চলে আসবেন, তাহলে আপনি টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এগরা যাওয়ার বাসের টিকিট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যাট লাস্ট আমরা বাসে উঠলাম, আর বাস ছেড়ে দিয়েছে। ঘড়িতে বাজে 6:30, টাইমই ছেড়ে দিয়েছে। কন্ডাক্টর দাদা বললো যে এগরা পৌঁছাতে 10:40 বাজবে, 4.5 ঘন্টা 5.5
5 ঘন্টা মতো লাগবে। বলতেই তো ভুলে গেছি আপনাদের, আমরা যাচ্ছি হাওড়া থেকে এগরা ফার্স্টে। আরেকটা কথা যেটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিই ছোট্ট করে, যে অনলাইনে কিন্তু একটাই বাস থাকে, দেখাবে, কিন্তু হাওড়া থেকে এগরা যাবার ঘন ঘন বাস আছে, ফ্রিকোয়েন্টলি বাস পাবেন। ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই, কোনো চাপেরও ব্যাপার নেই। এখন বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের বাস দুর্বার গতিতে ছুটে চলছে। আমরা এখন নামলাম হচ্ছে এগরা বাস স্ট্যান্ড, এটা হচ্ছে এগরা বাস স্ট্যান্ড। এবার আমরা এখান থেকে টোটো করে আমরা যাব হচ্ছে পচেতগড়। এখান থেকে আপনারা আপনারা চাইলে আহ, হাওড়া থেকে যেগুলো পটাশপুর বা পচেত মোড় হয়ে যায়, ওই বাসগুলোতে আপনারা আসতেই পারেন। সেক্ষেত্রে আপনারা পচেত মোড়ে নামবেন। পচেত মোড়ে নামলে সেখান থেকে টোটো ওই 10 টাকা নেয়। 10 টাকা নিয়ে আপনারা পচেত গড়ে পৌঁছে যাবেন। কিন্তু আমরা নেমেছি হচ্ছে, আমরা যে বাসে উঠেছি সেটা হচ্ছে এগরাগামী বাস। তো আমাদের এগরাতে নামিয়ে দিয়েছে, এটা হচ্ছে এগরা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা কি করব, আহ, টোটো বুক আছে আমাদের, এখান থেকে টোটো রিজার্ভ করে আমরা যাব পচেতগড়, অর্থাৎ পচেত মোড় হয়ে পচেতগড় যাব। এগরা দীঘা মোড় থেকে পচেতগড় রাজবাড়ি যেতে টোটোতে সময় লাগবে ওই 40 মিনিট মতো। বর্ষায় চারিধারে সবুজের মেলা আর তার মাঝে একাকী দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ গাছ, গ্রামীণ প্রকৃতির এই একাকিত্ব ভীষণ সুন্দর রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ঐতিহাসিক পচেতগড় রাজবাড়ির দিকে। ওই দূরে দেখা মিলল পচেতগড় রাজবাড়ি। এখন বাজে 12:30। আমরা এখন পচেতগড় রাজবাড়িতে পৌঁছে গেছি। যে টোটো করে আমরা এই পচেতগড় রাজবাড়িতে ডাইরেক্ট এলাম রিজার্ভ করে। এই হচ্ছে দেবাশিস দাদা। দেবাশিস দাদা আমাদের সুন্দরভাবে ওই এগরা বাস স্ট্যান্ড থেকে এখানে নিয়ে এসছে। তো যারা এগরা বাস স্ট্যান্ডে নামবেন তারা আহ, দেবাশিস দার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। দেবাশিস দার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা কন্ট্যাক্ট করলে উনি সুন্দরভাবে এই পচেতগড়ে ডাইরেক্ট নিয়ে আসবেন। আমরা আজ নেচার স্টে পচেতগড় রাজবাড়ি হেরিটেজ প্রপার্টিতে থাকব। স্ক্রিনে বুকিং নাম্বার দিয়েছি, পজ করে দেখে নিতে পারেন। আমাদের যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা হচ্ছে এইখান থেকে আমি দেখাই ঢুকে। এই হচ্ছে একটা ডবল বেডেড পালঙ্ক, ওখানে একটা বেড সাইড, একটা ওয়ার্ড্রপ রয়েছে ছোট, বেড সাইড টেবিল বলা চলে, এসি, আবার ফ্যান। আর এই হচ্ছে ইন্টেরিয়ার ডেকোরেশনটা। এখানে দুটো চেয়ার দেওয়া হয়েছে, সামনে একটা টেবিল, টি টেবিল টাইপের, আর একটা মিরর, সুন্দর ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো। এখানে একটা চার্জার পয়েন্ট আছে, আর এই বিছনার কাছেও একটা চার্জার পয়েন্ট দেওয়া আছে, চার্জার পয়েন্ট দেওয়া আছে। এখানেও চার্জার পয়েন্ট রয়েছে একটা। আর এখানে একটা ছোট ডাস্টবিন দেওয়া আছে। এখানটা হচ্ছে বাথরুম। বাথরুমটা বেশ বড়, ওয়েস্টার্ন কোমোট, গিজার, শাওয়ার, বালতি মগ দেওয়া হয়েছে। এখানটা বেসিন, বেসিনের মধ্যে হ্যান্ড ওয়াশ, বাথ কিট দেওয়া রয়েছে, এখানে সাবান, শ্যাম্পু এসব রয়েছে। আর এখানে একটা গোল আয়না, কাচের জানলা, সুন্দর লাগছে আমার ডিজাইনটা। দুটো টাওয়েল দেওয়া হয়েছে, নাইস, সুন্দর, একদম যা যা এমিনিটিস এর প্রয়োজন আছে সবই দেওয়া। বাইরে থেকে এরকম লন আছে দেখা। আসা মাত্র লেবুর শরবত, ঠান্ডা ঠান্ডা কুল। তো দারুণ, একদম রিফ্রেশিং, দারুণ। হুম, গন্ধরাজ দিয়ে লেবুর শরবত যেরকম হয় নর্মালি ওরকম করছি, বাট ভালো লাগছে, ফ্রেশিং। এই যে এটা হচ্ছে আমরা ওপরে রয়েছি, ওপরের ঘরে, ওপরে দুটো ঘর, আহ, একটা এই আমাদের ঘর আর একটা এই যে যদু ভট্ট ঘর, আর নিচে তিনটে ঘর আছে।
এখানে রুম ট্যারিফ শুরু হচ্ছে জনপ্রতি মাত্র ১৯০০ টাকা থেকে পার ডে, তার সাথে ৪ বেলা খাবার ইনক্লুডেড। এখানে প্রতিটি রুমের আলাদা আলাদা নাম আছে। এটা আমাদের রুম, আর রুম থেকে বের হলে এটা হচ্ছে লন। ঠিক আছে, লনে আছে এখানে চায়ের কেটলি দেওয়া আছে আর চায়ের স্যাশেট দেওয়া আছে। যখন খুশি আপনি চা খেতে পারবেন। লন থেকে একটু বেরিয়ে আসতেই একটা ওপেন স্পেস আছে, এখানে বসে বন্ধু বান্ধবের সঙ্গে যারা ফ্যামিলি নিয়ে আসবেন বা বন্ধু বান্ধব নিয়ে আসবেন বা গেট টুগেদার করবেন, এখানে বসে আপনারা দারুণ একটা সময় কাটাতে পারবেন। দারুণ ভাবে ডেকোরেট করা এই জায়গাটা, পুরোটা খোলা। ও আর একটা হচ্ছে ব্যাপার হচ্ছে দোলনা, এখানে দোলনা আছে। আপনারা এরকম দোলনাতে বসে পুরো সারাদিন সন্ধ্যাটা আপনারা এনজয় করতে পারবেন। এখন বাজে 1:30, তো আমরা এবার দুপুরের লাঞ্চের জন্য এসেছি ডাইনিং রুমে। ডাইনিং রুমটা প্রচন্ড অ্যাস্থেটিক, একটা ভাইবস দিচ্ছে, একটা রাজপরিবারের একটা ভাইবস দিচ্ছে। এত সুন্দর অ্যাস্থেটিক একটা ডাইনিং হল। তো আমাদের এখানে খাবার পরিবেশন করা হয়ে গেছে অলরেডি। ডাইনিং হলে দুপুরে ইলাহি আয়োজন। ইলাহি আয়োজন বলতে একেবারে রাজঘরানা আয়োজন। তো প্রথমে আমি কোথা দিয়ে শুরু করবো সেটা বুঝতে পারছি না। তার আগে বলে দিই কি কি আছে। তো স্যালাড, তার আগে এটা হচ্ছে লেবু, লঙ্কা, বাসমতি চালের ভাত, সরু চালের ভাত। এটা হচ্ছে এখানকার বিখ্যাত গয়না বড়ি, এটা উচ্ছে ভাজা, এটা আলু ভাজা, এটা পটল ভাজা। পটলটা কি সুন্দরভাবে ডেকোরেশন করা, ঠিক আছে। এখানে এটা বোঝা যাচ্ছে এটা একটা আভিজাত্যের ছাপ এখানে রয়েছে। আর এটা শাক ভাজা রয়েছে, এটা আলু ঝিঙে পোস্ত মনে হয় আমার। আচ্ছা, এটা ডাল, ঘন ডাল। এখানে রয়েছে চিংড়ির মালাইকারি, ঠিক আছে। বড় বড় 3 পিস চিংড়ি মালাইকারি পাওয়া। বড় সাইজের একখানা কাতলা কালিয়া এটা। তার সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি এবং হচ্ছে মিষ্টি দই। তো বেশি আর কথা বাড়াবো না। এখন আমরা ঝটপট খাবো, আর কেমন কি খেতে লাগছে সেটা আপনাদের জানাবো। প্রথমে একটু ভাত নিয়ে নেব। ভাত ভেঙে নিয়ে প্রথমে উচ্ছে ভাজা দিয়ে আমি স্টার্ট করবো। না, তিতো দিয়ে স্টার্ট করছি। তিতো আগে খেতে হয় জানি আমি। তো উচ্ছে ভাজার মতো ভালো। এবার একটু শাক নেব, শুষ্নি শাক বলবো, এখানকার বলবো। পেঁয়াজ দিয়ে ড্রাই রোস্ট করা, ভাজা ভাজা করছে, খুব সুন্দর, কিন্তু ঘরোয়া খাবার। পটল ভাজা খুব সুন্দর ডেকোরেশন করা, একেবারে পাতার মতো ডেকোরেশন করা। আলু তো একেবারে করতে পারে মধ্যে। এবার একটু ডাল দেব, সবজি ডাল, ভেজ ডাল। তার সঙ্গে একটুখানি গন্ধরাজ লেবু চটকে নিলাম। আচ্ছা, দারুণ খেতে, টেস্টি, খুব টেস্টি। তো ওখানে দারুণ ঝাল আছে, আর আমাদের বাঙালির ফেভারিট আলু পোস্ত একটু মাখিয়ে নেব। সঙ্গে একটুখানি আলু ভাজা, আর কি চাই বাঙালি। তার সঙ্গে গয়না বড়ি খাবো,
মুচমুচে, পুরো মুচমুচে, কোনো আওয়াজই বুঝতে পারছি না। বাবা খাবার চিংড়ি মাছের ঝোলটা আগে থেকে একটু নিয়েছি, তার সঙ্গে একটা চিংড়ি মাছ নিলাম, অনেক বড় বড় দেখুন গলদা চিংড়ি, অনেক বড় বড় চিংড়ি রয়েছে। তো ঝোলটা খুব ঠিক সর্ষে পোস্ত দিয়ে মাখো মাখো টাইপের। সর্ষের ঝাঁজ রয়েছে, একদম গলায় লাগছে, একদম টাটকা মাছ, সাদা ধপধপ করছে টাটকা। আসছি কাতলা, বিশাল বড় সাইজ একখানা কাতলা, যাকে বলে জম্বো সাইজ। এবারে জাম্বো সাইজ। সুব্রত ওপার থেকে বলছে খসে খসে পড়ছে, খসে খসে পড়ছে, একেবারে নরম তুল তুলে খসে খসে পড়ছে। একটু ঝোল নিলাম, ঝোলটাও বেশ ঠিক, একেবারে গ্রগ গ্রগে লাল, একটু মাখিয়ে নিলাম। পেঁয়াজের একটা হালকা মিষ্টত্ব আছে, ঝালটা মনে ভালো। মাছটা দেখে দিন, একদম ফ্রেশ, সাদা ধপধপ করছে, লোকাল মাছ, সেই দারুণ, অসাধারণ। এরপর আছে চাটনি, আমের চাটনি, মিষ্টি আর দই। এটা আর আলাদা করে রিভিউ দিচ্ছি না, ঝটপট খাবারটা শেষ করছি, তারপর আবার ভিডিওতে আসছি। পচেতগড় রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন উড়িষ্যার আটঘর এলাকার বাসিন্দা আদিপুরুষ মুরারিমোহন দাস মহাপাত্র। তিনি উড়িষ্যার জগন্নাথ দেবের সামনে নিত্যদিন সঙ্গীত পরিবেশন করতেন। সেই সঙ্গীতেই মুগ্ধ হয়ে রাজা তাকে মন্দির পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। মন্দিরের প্রাপ্ত জমিতে জগন্নাথ দেবের নিত্য সেবার জন্য তুলসী চাষ করতেন। পরবর্তী সময়ে মোগল রাজদরবারের প্রতি কাজের দক্ষতা ও পরিষেবা প্রদানের কারণে মুরারিমোহনকে 1679 সাল নাগাদ মোগল সম্রাট আওরঙ্গজেব ভূমি অনুদান সংক্রান্ত এক বিশেষ আদেশে পটাশপুর পরগনার বড় অংশের পরগনাদার নিযুক্ত করেন। পরগনাদার হওয়ার পর তিনি চৌধুরী উপাধি গ্রহণ করেন এবং খাড়গ্রামে বসবাস করতে শুরু করেন। তাহলে এখন বাজে হচ্ছে এই 4টে। তো আমরা এখন পচেতগড় রাজবাড়ির ছাদে আমরা ঘুরছি। তার সঙ্গে আমরা পেয়ে গেছি দাদাকে। দাদার নামটা একটু বলো। আমার নাম সঞ্জীব দাস মহাপাত্র। সঞ্জীব দাস মহাপাত্র। তো দাদা এখানকার রাজবাড়ির সমস্ত দেখাশোনা করেন। তো দাদার কাছে একটু জিজ্ঞেস করব যে এই রাজবাড়ি কিভাবে, যদি কেউ আসতে চায় কিভাবে লোকে আসবে সহজ পদ্ধতিতে। রাস্তা আপনার হাওড়া থেকে বাস আছে, কাঁথি পর্যন্ত আমাদের ট্রেন আছে, বেলদা থেকেও ট্রেন আছে। গাড়ি করে যারা আসে হেঁড়িয়া হয়ে চলে আসেন, নাহলে এখানে ডেবরা লাইন খোলা আছে, ডেবরা থেকে। আচ্ছা, 3.5 ঘন্টা লাগে। আচ্ছা, এবার দাদার কাছে আমি জিজ্ঞেস করবো যে কেন নেচার স্টেতে লোকেরা আসবে, এখানে আসবে রাজবাড়ি মানে কি কি দেখবে। দেখতে পারবেন সেটা। রাজবাড়ি শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ মন্দির, পুরনো 350-400 বছরের। শিবালয় মন্দির, পঞ্চেশ্বর শিবের সামনে শীতলা মন্দির। রাজবাড়িতে রাজকীয় খাবার, সুন্দরভাবে থাকা। দারুণ। আমি দুপুরবেলা লাঞ্চ করলাম, সকালে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেলাম, অসাধারণ অসাধারণ। এখানে শুনেছি যে শিবালয়ের একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে, তো সেই ঐতিহাসিক মাহাত্ম্যটা যদি একটু সংক্ষেপে কিছু বলো। এটা ঐতিহাসিক জিনিস, মানে এখানে যে শিবলিঙ্গ এটা ভূমিভূত হয়েছে। আচ্ছা, ওখান মানে থেকে স্বয়ংভূ শিব। স্বয়ংভূ। হ্যাঁ। তো ওখানে গাই দুধ দিত, তো ওখান থেকে খনন করার পরে ওই শিবলিঙ্গ বেরোয়। তাহলে আপনারা বুঝতে পারছেন এখানের মাহাত্ম্যটা কতটা গুরুত্বপূর্ণ। আপনারা যারা যারা এখানে আসবেন তারা এখানে তো থাকতে পারবেনই, এলাহি রাজকীয় খাবার দাবারের সঙ্গে, রাজকীয় ব্যবস্থার সঙ্গে, শুনশান জায়গা। হ্যাঁ একদম একদম নেচারের সঙ্গে থাকতে পারবেন। আর সব থেকে বড় কথা, এখানে সমস্ত কিছু সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে আছে, নিরাপত্তার কোনো ইস্যুই নেই। হ্যাঁ, তাই তো দাদা? একবারে এবং গাড়ি রাখার পার্কিং ও অসুবিধা নেই। একদম এখান থেকে পাশে দীঘা 40-45 মিনিটের রাস্তা, মুঘলমারি পাশে দেখার জন্য, কুটুমপাড়া ফোর্ট আছে, সি বিচ আছে, সব কাছাকাছি। যে আর একটা কথা, দাদা প্রচন্ড অমায়িক, প্রচন্ড মাইডিয়ার,
যারা এখানে আসবেন একদম সুন্দরভাবে নিজের বাড়ির মতো মতো। করে বাড়ির মতো দাদার স্ত্রী আছেন, ওয়াইফ আছেন, বৌদি আছেন, সেই বৌদি এবং দাদা দুজনে অমায়িক ব্যবহার। তারা সমস্ত কিছুটা খুঁটিনাটি সমস্ত কিছু ঘুরিয়ে দেখবেন আপনাদের। দারুণ দারুণ লাগছে ছাদটা, অসাধারণ। দাদা ঘুরিয়ে ঘুরে দেখছে, দেখাচ্ছে। এখানে নহবত খানা, এটা সানাই বাজবে এখানে। সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি, সারা রাত জাগনা তো কালকে থেকে। তো এখন বাজে সন্ধ্যা 6:50। তো চা দিয়ে গেল, এই চা আর বিস্কুট। তো সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা আরতি শুরু হবে। ফাইন, একদম। পটাশপুরের পরগনাদার রাজা মুরারিমোহন দাস মহাপাত্র তার রাজকর্মচারীদের থেকে জানতে পারেন ওই এলাকার কোনো এক গভীর জঙ্গলে নির্জন এক জায়গায় উঁচু এক মাটির ঢিপির উপর প্রতিদিন কিছু গরু গিয়ে দাঁড়ায়। তারপর গরুগুলির বাট থেকে দুধ ঝরে পড়ে মাটির ওই ঢিপির উপর। অলৌকিক এই ঘটনা শুনে রাজা মুরারিমোহন দাস মহাপাত্র নির্দেশ দেন ওই জঙ্গল কেটে পরিষ্কার করে ঢিপি খনন করার জন্য। খনন করার সময় মাটির নিচ থেকে উদ্ধার হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ। খনন কার্যের সময় শিবলিঙ্গটি সামান্য আঘাত লেগে ভেঙে যায়। রাজপুরোহিতের নির্দেশে শিবলিঙ্গের চারপাশে বেনারস থেকে এনে আরও 4টি শিবলিঙ্গ বসানো হয়। ওই শিবলিঙ্গ দিয়ে এই মুরারিমোহন দাস মহাপাত্র তৈরি করেন আজকের এই পঞ্চেশ্বর মন্দির। ধীরে ধীরে পঞ্চেশ্বর থেকেই আজ পঁচেট গ্রামের নামকরণ হয়। এখানেই তিনি তৈরি করেন পঁচেটগড় রাজবাড়ি। রাজবাড়ির রাজারা শৈবে পরিণত হন। পরবর্তীকালে শ্রী চৈতন্যদেব যখন পটাশপুর হয়ে পুরী গিয়েছিলেন তখন জমিদার বাড়ির সকল সদস্যরা শৈব থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন এবং বাড়ির কুলদেবতা হিসাবে প্রতিষ্ঠিত হয় এই কিশোর রায় জিউ মন্দির। উড়িষ্যার শিখর দেউল স্থাপত্যশৈলীর এই সুন্দর মন্দির, যাকে কেন্দ্র করে প্রতি বছর কার্তিক পূর্ণিমা থেকে শুরু হয় রাস উৎসব। পাশেই বড় বড় থামের ঝুলন মন্দিরে সমস্ত রকম ধর্মীয় কাজকর্ম করা হয়। এমনকি পচেতগড় রাজবাড়ির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এখানেই হয়। মাটির প্রতিমা নয়, পটে আঁকা চিত্রে দশভূজার পুজো করাই এ বাড়ির বিশেষত্ব। এখন গরমা গরম পেঁয়াজি আর চিকেন পকোড়া চলে এসেছে, তার সঙ্গে সস আর কাসুন। পেঁয়াজিটা খাচ্ছি, এই যে ভালো। সব থেকে ভালো কথা, মাস্টার সস দিয়ে খেতেও ভালো লাগবে। এবার একটু চিকেন পকোড়া খাচ্ছি, একদম ভরে ভরে চিকেন রয়েছে, তো খাবো। জমে গেছে, পুরো জমে খেয়ে। এখন বাজে 9:30। তো রাতের ডিনার সার্ভ হয়ে গেছে। তো রাতে কি কি আছে আমি বলে দিচ্ছি। আমি তো রুটি নিয়েছি, আপনারা যে কোনো একটা নিতে পারেন, রুটি কিংবা ভাত, ঠিক আছে, দুটোই অপশন আছে। তো আমি রুটি নিয়েছি। এখানে রয়েছে একটা ভেন্ডি আলু সবজি, স্যালাড, লেবু, মিষ্টি, আর হচ্ছে চিকেন লাল লাল চিকেন কষা, ডাল, ঠিক আছে। সুব্রত নিয়েছে ভাত আর যা যা আছে, অলমোস্ট সেমই রয়েছে। আচ্ছা, সকালবেলা যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু কাঁসার থালায় আর কাঁসার গ্লাসে কিন্তু লাঞ্চটা সার্ভ হয়েছিল। রাজকীয় ব্যাপার। তার সঙ্গে একটা ভাইটাল ব্যাপার, সেটা আমার খুব ইউনিক লেগেছে, সেটা হচ্ছে এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে, যে মাটির বোতলে জল সার্ভ করা হয়েছে। দারুণ ইউনিক একটা জিনিস, এত সফিস্টিকেটেড এই জিনিসটা, খুব ভালো লাগছে। যাই হোক, আর ভিডিওটা এখন লেন্দি হচ্ছে না, ডিনারটা তাড়াতাড়ি শেষ করি, তারপরে কালকে পর্ব নিয়ে আসছি। গুড মর্নিং ফ্রম পচেতগড় রাজবাড়ি। আজকে সেকেন্ড ডে। এখন বাজে সকাল 5:20। তো আমরা পচেতগড় রাজবাড়ির এখন আবার আমরা ছাদে। কিন্তু দুর্ভাগ্য যে সানরাইজ দেখার ইচ্ছা ছিল, আপনাদেরও দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু মেঘলা আকাশ, ঝিরিঝিরি করে এখন বৃষ্টি পড়ছে। তো
দেখাতে পারছি না, এটা ব্যাড লাক। কিন্তু ব্যাড লাক আমি বলবো না, কেননা প্রত্যেকটা জিনিসের মধ্যেই একটা সুন্দর সুন্দর ব্যাপার আছে। এই যে দারুণ ওয়েদার হয়ে রয়েছে, চারিদিকটা সবুজে সবুজ হয়ে রয়েছে, আর ওয়েদারটা ব্যাপক, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে বেশ, চারিদিকে পাখির কিচিমিচ শুনতে পাচ্ছেন, এত সুন্দর, চারিদিকটা অসাধারণ। আমাদের ওখানে সকাল সকালে যেমন গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, এখানে সেই ব্যাপারটা কিন্তু নেই। এখানে একদম শান্তি, নিরিবিলি, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায়, মাইন্ড রিচার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একবার মানে পচেতগড় একবার আসাই যায়, দারুণ জায়গা। আপনারা আসুন পচেতগড় নেচার ইকোস্টেতে, আপনার মন খুশ হয়ে যাবে। এদের ব্যবহার, এদের আতিথেয়তা, এবং সব থেকে বড় কথা পাওনা হচ্ছে এখানকার একদম নির্জনতা, সবুজ, এবং এখানকার পরিবেশ। আচ্ছা, কালকে বলেছিলাম যে এটা নহবতখানা, মানে ওই দাদা বলছিল, মানে এখানে সানাই বাজতো প্রতিদিন। তো আমরা ঢুকবো একটুখানি। এই হচ্ছে নহবতখানা। এখন কিছুই নেই নহবতখানায়। ওই একচালা ভারী সুন্দর মাটির দেওয়ালযুক্ত ঘরটিতে একসময় বিচার সভা বসত। পাশে অনেকগুলি খিলানযুক্ত একতলা ঘরে একসময় রাজকর্মীরা থাকতেন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এই জলসাঘর, যা তখনকার সঙ্গীত একাডেমি ছিল। বাংলার বিশিষ্ট সন্তান ও বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি শিল্পী যদুনাথ ভট্টাচার্য অল্প সময়ের জন্য পচেতগড় রাজদরবারের সঙ্গীত শিল্পী ছিলেন। রাজপরিবারের কয়েকজন সদস্যকে তিনি গানও শেখান। উপেন্দ্রনন্দন, যোগেন্দ্রনন্দন এবং জিতেন্দ্রনন্দনের মতো পরিবারের সদস্যরা সঙ্গীত শিল্প ও ধর্মের প্রবক্তা ছিলেন। উজির খানের শিষ্য যাদবেন্দ্র দারুণ সেতার বাজাতেন। একসময় দেশের হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের পাশাপাশি ভক্তিসঙ্গীত ও কীর্তন বিকাশের সর্বোচ্চ কেন্দ্রগুলির মধ্যে পচেতগড় ছিল অন্যতম। সকালবেলা আমরা সকলের মঙ্গল কামনার্থে পুজো দিতে গেলাম মন্দিরে। এখন বাজে 8:30। আমরা কি মানে আগে থেকে আমাদের বলেছিল, কিন্তু আমরা ভাবলাম একটু পরে খাই, তো চলে এসেছি। লিখেছে আমরা লেবু রয়েছে, বিস্কিট রয়েছে, আর চিনি যারা খায় তাদের জন্য চিনি এক্সট্রা দেওয়া হয়। এখন বাজে 9:30। তো জলখাবার চলে এসেছে আজকে। তো জলখাবারে প্রচুর জিনিস রয়েছে, যেটা হচ্ছে লুচি, ফুলকপি, যেটা বাঙালিদের ফেভারিট জিনিস, এবং হচ্ছে সাদা আলুর তরকারি। তো তার সঙ্গে রয়েছে মিষ্টি আর হচ্ছে ডিমসে। ষোড়শ শতাব্দীর শুরু থেকে চৌধুরী দাস মহাপাত্র পরিবারের পৃষ্ঠপোষকতায় ধর্মীয়, সামাজিক, জ্ঞানবিদ্যা ও মাঘ সঙ্গীত চর্চার উল্লেখযোগ্য পীঠস্থান বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার এই পচেতগড়। এই রাজবাড়ির বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। সময়ের স্রোতে জৌলুস হারিয়েছে ঠিকই, কিন্তু রাজবাড়ির আভিজাত্য আজও অমলিন। এবারের মতো পচেতগড় রাজবাড়িকে বিদায় জানিয়ে আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে।